তারপরও এর মধ্যে কিন্তু আমি সংবাদকর্মী যারা আছেন, যারা সাহস করে কাজ করছেন, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই। এই যে বেনজিরের যে বেনজির কাজ, এগুলো তো আপনারাই তুলে নিয়ে এসছেন, যেভাবেই হোক আপনারাই তুলে নিয়ে এসছেন। আজিজের কাজ আপনারাই তুলে নিয়ে এসছেন, আনারের ঘটনাগুলো আপনারাই বের করছেন। ওর মধ্যে মধ্যে আবার অনেক কিছু বেরিয়েও যাচ্ছে। কিন্তু আপনার আজকেই দেখলাম যে আপনার ওই কোন একটা পত্রিকায় যে আপনার বলে গেলাম যে আপনার ওই আজিজের ঘটনাগুলো কিছু কিছু উঠে আসছে, সেগুলোর জন্য আপনার বলা হচ্ছে, যেটা আপনারাই বললেন, যে তার সে সেনাবাহিনীর প্রধান ছিল, সেটা তার সম্পর্কে একমাত্র এটা একটা আইন আছে অবশ্য, যে এদের কোর্ট মার্শাল হওয়ার কথা আর কি, ডিউরিং হিজ 10 ইয়ার সে যদি কোনো অপরাধ করে থাকে সেগুলো কোর্ট মার্শাল হওয়ার কথা। এটা বাইরে সাধারণত এগুলো আপনার বিচার হয় না, এটা অবশ্য আপনার একটা আইন আছে। কিন্তু আজকে তো সে তো বাইরে এসছে, এবং যে ঘটনাগুলো ঘটিয়েছে সে কিন্তু বাইরের। তার ভাইদেরকে পাসপোর্ট পাইয়ে দেওয়ার জন্য সে আপনার পুরোপুরি জালিয়াতির আশ্রয় নিয়েছে। আমরা কল্পনা করতে পারি যে সেনাবাহিনীর একজন সাবেক প্রধান সে এই জালিয়াতি করবে? এটা আমাদের কখনো আমরা চিন্তা করতে পারি না। আমরা পুলিশ প্রধান সেই রকম ভয়াবহভাবে ডাকাতি করে আপনার গোটা দেশে একটা সাম্রাজ্য করে তুলবে, আপনার তার দুর্নীতির, এগুলো চিন্তা করা যায় না। কিন্তু এরা সেটা কি সম্ভব করেছে। দুর্ভাগ্য যে আমরা তো আসল জায়গায় যেতে পারছি না। আমি কালকেই আপনার টেলিভিশনে কোন একটা দেশ, বোধহয় সম্ভবত দেশ টেলিভিশনে, আমি আপনার যে সংবাদের আগে শেখ মুজিবুর রহমানের কিছু বাণী প্রচার করা হয়, লাইভ বাণী, মানে উনার সেই বক্তৃতার গুলো। তাহলে দেখলাম উনি বলছেন, এই যারা আজকে সম্পদ লুণ্ঠন করে সম্পদ পাচার করে দিয়ে যায়, তাদের এই দেশের মাটিতে কোনো জায়গা নেই। আমি আজকাল যারা ক্ষমতায় আছে তারা কি এটা একবারও শুনছে, দেখছে? এখন কারা সম্পদ লুণ্ঠন করছে, কারা পাচার করছে, এটা প্রত্যেকটা মানুষ জানে। আপনারা হয়তো সবটা পরিষ্কার করে লিখতে পারেন না, আমরা কিছু কথা বলার চেষ্টা করি, তাও একটা আপনার ওই আপনার অ্যাবস্ট্রাক্ট আর্টের মতো বলি আর কি। যেমন আপনার আমি কিছুদিন আগে, কয়েকদিন আগে আমি বলেছি যে আপনার নগদ, যে আপনার যেটা নগদ একটা আছে না আপনার, যে টাকা টাকা ফাইন্যান্স, আপনার টাকা দিয়ে টাকা পাঠানো যায়, ই ব্যাংকিং টাইপের আর কি, স্মল স্কেলে, তাই না? হ্যাঁ, এই প্রতিটি টাকায় 5 পয়সা করে কিন্তু একটা কমিশন আছে, প্রতি টাকায় 5 পয়সা করে কমিশন আছে। এই কমিশনটা বাইরে চলে যায়, কোথায় যায়? আমি কি জানতে চাইছি টাকাটা কোথায় যায়। আমি এখনো এই সম্পর্কে কোনো উত্তর পাইনি। এর উত্তর একটাই, উনি কালকে ধারাভাবে বলছেন সেক্রেটারি সাহেব, যে বিএনপির আপাদ মস্তক সব নাকি দুর্নীতিবাজ। মানে কি বলবো, এটা ব্যাপার হচ্ছে যে আজকে জাতির সামনে মিথ্যা কথা বলে, প্রতারণা করে গোটা জাতিকে তারা ভেবেছে যে বোকা, সব বোকা। কিন্তু একটা বিখ্যাত কথা আছে যে মিথ্যা কথা বলে কিছুদিন আপনি একটা জাতিকে বোকা বানিয়ে রাখতে পারেন, কিন্তু সারা জীবনের জন্য স্থায়ীভাবে আপনি কখনোই সেটা পারবেন না। আজকে সেগুলো বেরিয়ে আসতে শুরু করেছে, থোলের বেড়াল এখন বেরিয়ে আসছে। আজকে সাংবাদিক বন্ধুরা, সহকর্মীরা, আপনারা খুব কঠিন জীবনযাপন করছেন আমরা জানি, বিশেষ করে যারা বেকারত্বের যে যন্ত্রণা, যে কষ্ট, এটা আপনারা এখন ভোগ করছেন সবচেয়ে বেশি। এটা তো সমস্ত জাতি ভোগ করছে একই সাথে। আজকে ওই জন্যই যে কথাটা উঠে এসছে, আমি তো বক্তব্য দীর্ঘ করবো না, আমাদের এই ভয়াবহ যে একটা জগদ্দল পাথর, সম্পূর্ণ বেআইনি অবৈধ একটা সরকার আমাদের উপরে চেপে বসে আছে, এইটাকে সরাতে না পারলে কোনোটাই ঠিক হবে না। গণতন্ত্র আনতে হবে, এবং গণতন্ত্র হচ্ছে একমাত্র বিকল্প যেখানে জবাবদিহিতা আছে, নিয়মানুবর্তিতা আছে, জনগণের কাছে তাকে প্রতি মুহূর্তে জবাব দিতে হয়। এইরকম একটা সিস্টেম অবশ্যই আমাদেরকে এখানে আনতে হবে, জনগণ গণতন্ত্রকে নিয়ে আসতে হবে। অনেকে বলে যে এটা খুব খারাপ একটা ব্যবস্থা, কারণ এখানে আপনার খুব দেরি হয় সব সিদ্ধান্ত নিতে, আপনার সাধারণ মানুষ তারা হয় আপনার জেগে উঠে সমস্যা থাকে। তো তারপরে এটাকে বলা যায় এটা হচ্ছে সবচেয়ে ওয়ার্স্টগুলোর মধ্যেই সবচেয়ে ভালো ব্যবস্থা, কারণ এর চেয়ে আর ভালো ব্যবস্থা কিছু হতে পারে না। আজকে আরেকটা খবর দেখেছি আপনার, যে চীন এখন সারা পৃথিবীতে
নায়কত্ব যে রাষ্ট্রগুলো বা কর্তৃত্ববাদী রাষ্ট্রগুলো তার দিকে চীন অনেক বেশি ঝুঁকে পড়েছে, পৃথিবী সেই দিকে ঝুঁকে পড়ছে। তো সময়টা কিন্তু এটা, সময়টা হচ্ছে গণতন্ত্র ডিকেইং, আপনার এই কর্তৃত্ববাদিতা যেটাকে আমরা বলছি যে আপনার অথরিটেরিয়ানিজম, এটা কিন্তু এখন ওপরের দিকে উঠে আসছে। এর বিরুদ্ধে দাঁড়ানো এটা কিন্তু কম সাহসের দরকার হয় না, কম ত্যাগের দরকার হয় না। আমরা কিন্তু সেই ত্যাগ করছি দীর্ঘকাল ধরে। আপনারা সাংবাদিকরা করছেন, আমরা করছি। তো এখানে একটা জায়গায় কিন্তু আমাদেরকে আসতে হবে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু রাজনৈতিক মহলে কিন্তু একটা ঐক্য তৈরি করেছি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা বাম ডান সবাইকে কিন্তু একটা জায়গায় নিয়ে এসেছি যে এই সরকারকে যেতে হবে, একটা নির্বাচন দিতে হবে যেটা নিরপেক্ষ নির্বাচন হবে। তো আপনারা আজকে সমস্ত সাংবাদিকরা যদি এক প্ল্যাটফর্মে আসেন, আমি শুধু আমি পন্থীদের কথা বলছি না, আমি আমাদের এই গণতন্ত্রে যারা বিশ্বাস করে তারা যে একটা প্ল্যাটফর্মে একই জায়গায় আসেন, তাহলে কিন্তু আমার মনে হয় আপনারা অনেক বেশি শক্তিশালী হবেন। তো এখানেও আমরা বিভক্তি দেখতে পাই, এই বিভক্তিটাকে এড়িয়ে আপনারা দেখেন, আপনারা যারা সিনিয়র আছেন তারা চেষ্টা করেন, তরুণরা যারা আছেন তারাও চেষ্টা করেন যে আমরা এইবার অন্তত আরেকবার চেষ্টা করি যে এক হয়ে। এই লড়াই ভাই সহজ লড়াই নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রাম খুবই কষ্টকর লড়াই। এই লড়াইটাকে আপনার একদিনে কেউ উল্টে যাবে, একদিনে পাল্টে দিতে হবে না, এর মধ্যে অনেক আপনার মাঝে মাঝে নেমে যাবে, আবার উঠতে হবে। সে ওঠার কাজটা করতে হবে, সেটা মানুষকে জাগিয়ে তুলতে হবে। আর মানুষ ছাড়া তো গণতন্ত্রের লড়াই হবে না। আমি রাতারাতি 2-4টা আপনার বোমটোম ফুটিয়ে কিন্তু সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো না। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সমস্ত মানুষ যেদিন নেমে আসবে, যেটা আপনার অতীতে আমাদের এই দেশে সেগুলো হয়েছে, সেই কাজগুলো আমাদেরকে করতে, এই কাজটা করতে হবে, মানুষকে নামিয়ে আনতে হবে, তাকে জাগিয়ে তুলতে হবে। এই কাজটা আমাদেরকে একেবারে তৃণমূল পর্যায়ে চলে যেতে হবে, সব জায়গায় গিয়ে কাজটা করতে হবে। খুব কঠিন, আমি আগেই বলেছি। যেমন আপনার মধ্যবিত্তরা, এরা সহজে কিন্তু আপনার কোনো আন্দোলন বিপ্লবে অংশ নিতে চায় না, কারণ স্বাভাবিকভাবেই তাদের পিছু টান আছে, তাদের কষ্ট আছে। কিন্তু তরুণ যুবক যারা, এদিকে কিন্তু নামিয়ে আনতে হবে। এরা অ্যাপাথেটিক টু পলিটিক্স হয়ে চায়, রাজনীতিকে দূরে থাকতে চায়, এটাকে আনতে হবে। আপনারা অনেকগুলো কথা বলেছেন, এগুলো এসছে, যেমন আপনার শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করবেই না, ওটা ওদের রাজনৈতিক লক্ষ্য। ওরা তো আপনাকে অন্য জায়গায় নির্ভরশীল করে দিয়েছেই যায়। আপনার কৃষ্টি, আপনার যে ধর্মবোধ, আপনার যে রাষ্ট্র চেতনা, সব কিছুকে পরিবর্তন করতে চায় তারা। তো সেই জায়গাটা আমাদেরকে প্রতিরোধ করতে হবে, আমাদেরকে দাঁড়াতে হবে, ছাত্রদেরকে অনুপ্রাণিত করতে হবে যে তারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াক, তরুণদেরকে বলতে হবে তারা প্রতিরোধ করুক। এই বিশেষগুলো কিন্তু আমাদেরকেই করতে হবে। এবং আপনাদের সাংবাদিকদের এই দায়িত্বটা অনেক বেশি। আমি জানি কারণ অনেকেরই আপনার এটা করার সুযোগ নেই, কাজ করছে না, বেকার হয়ে গেছেন। কিন্তু আমাদের যতটুকু আমরা পারি, যেভাবে পারি, অনেকে সোশ্যাল মিডিয়াতে লেখেন, সেগুলো যদি আপনারা আরও বাড়ান, তীব্র করেন। যেমন আপনি এখানে কিছুক্ষণ আগে বলেছেন যে ওই কয়েকজন ভারতে কয়েকজন আপনার সোশ্যাল মিডিয়া যারা চালাচ্ছেন তারা একটা বিপ্লব করেছেন। আমাদের তো এটা সম্ভব, আমাদের মধ্যে থেকে আমি বলি না যে এখান থেকে করবে, যারা বাইরে আছে তারা করুক। এখান থেকে করলে তো খুব মহাবিপদ। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, অমুক অ্যাক্ট, এই সব কিছু রাত্রিবেলা তুলে নিয়ে গুম করে দেওয়া, এই বিষয়গুলো আপনার আছে। এগুলো এর মধ্যেই কিন্তু আমাকে বেরোতে হবে, এর মধ্যেই চেষ্টা করতে হবে। আমি সেই সব মানুষদেরকে, ব্যক্তিদেরকে, সাংবাদিকদেরকে ধন্যবাদ দিতে চাই যে তারা এত প্রতিকূলতার মধ্যেও যারা কাজ করে যাচ্ছেন। টক শোতে অনেকেই কথা বলেন, আমি তাদেরকে কংগ্রাচুলেট করি যে তারা যখন কথা বলেন তার সত্যিকার অর্থেই আপনারা, আমি বলি আপনার সাংবাদিকরা যারা কথা বলেন, আপনারা উইথ ফ্যাক্টস ফিগার্স নিয়ে কথা বলেন এবং ওটা ভালো ভালো কথাগুলো বলেন। আপনারা এটা কিন্তু আপনার মানুষ খুব অ্যাকসেপ্ট করে। এই কালো দিবস আপনার প্রতিদিন যাচ্ছে, যেটা আপনারা বলেছেন, এই কালো দিবস থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমি বিশ্বাস করি আমাদের সময়ের সেই আপনার আমাদের সময়কার ছাত্রনেতা ছিলেন তার কবি আপনার বুলবুল খান মাহবুব, টাঙ্গাইলের। তখন তিনি ছাত্র কবি, ছাত্র নেতাও। তো তিনি আমাদের যখন আপনার এরকম বারবার আমরা ফেল করছি, তখন তিনি একটা কবিতা লিখেছিলেন যে অস্থির যুবকেরা শোনো, হতাশাই শেষ কথা নয়, যেন প্রতি রাত্রির পরে হবে নতুন সূর্যোদয়।